সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ অন ফায়ার মির্চি। তো এখন বাজে ভোর 5টা আর আমি এইদিকে শ্যাম্পু করে বেরিয়ে পড়েছি ভোরবেলায়। চারিদিকে ফাঁকা, পাখি ডাকছে, ভাবছো এখন কোথায় যাচ্ছি। তো চলো এইদিকে আমি দেখাই আমি কাদের সাথে যাচ্ছি। তো এইদিকে আমি, দিদি, জিজু আর গুলু বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো বলে। কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটা জানতে পুরো ব্লগটার সঙ্গে থেকো। তো এখন বাজে ঘড়িতে 5:30 আর আমরা চলে যাচ্ছি হাজরা মোড়ের দিকে একটা বাস বা ট্যাক্সির জন্য, যেটা করে আমরা হাওড়া পৌঁছাবো। তো ফাইনালি অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর একটা ট্যাক্সি পেয়েই গেলাম। তো আমি বসে পড়েছি ট্যাক্সিতে, এখন আমরা হাওড়ার দিকে যাব বলে রওনা দিচ্ছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাব। এই দিকে চলে এসেছি, হাওড়া ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ। অনেকটাই জ্যাম এখন ভোরবেলা প্রায়, কিন্তু তার মধ্যেও এত লোকের কাজকর্ম। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর জ্যাম কাটিয়ে আমরা এগিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। তো চলেই এসেছি প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি। আমাদের 6:30 নাগাদ ট্রেন, তো দেখা যাক ট্রেনটা পাই কি না। তো এইদিকে গুলুও ঘুমিয়ে পড়েছে। তো আমরা সবাই এবারে পৌঁছে গেছি হাওড়া স্টেশন, কিন্তু হাওড়া স্টেশনে ঢুকে মাত্রই এত জোর খিদে পেয়ে গেছে, তো এই লোকজনের সমাহারেই ব্রেকফাস্টটা সেরে নিলাম হাওড়া স্টেশনেই। তো খুবই একটা লাইট ব্রেকফাস্ট করেছি, ধোসা আর ইডলি। তো এইটা খেয়ে আজকে আমি আমার ব্রেকফাস্টটা শুরু করলাম, ততক্ষণে গুলু ঘুম থেকে উঠে পড়েছে। এইদিকে দিদিও খাচ্ছে সেম ব্রেকফাস্ট। গুলুর মনটা ভালো নেই, কিন্তু গুলু খুশি হয়েছে হাওড়া ব্রিজটা দেখে। এই হচ্ছে আমাদের ভোরের হাওড়া ব্রিজ, আমাদের কলকাতার নস্টালজিয়া। এইদিকে আমার জিজু চা হাতে নিয়ে চলে এসছে, আর আমার ধোসাটা এতই ভালো লেগেছে যে আমি আর এক প্লেট নিয়ে নিলাম। তো এরকম লাইট ব্রেকফাস্ট হাওড়ার সামনে ভোরবেলায় খাওয়া আলাদাই ফিলিংস। তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা চলে যাব স্টেশনের দিকে। এইদিকে গুলুর সাথে স্ক্যাম হয়ে গেছে, গুলু জানে আমরা সমুদ্র যাচ্ছি, তো আমাদেরকে কোয়েশ্চেনের ওপর কোয়েশ্চেন করেই যাচ্ছে। তো এইদিকে আমার শুধুমাত্র ধোসা খেয়ে মন ভরেনি, আমি একটুখানি কচুরিও খেয়ে নিলাম গরম গরম। এখন জিজু গেছে টিকিট কাটতে, কোথায় টিকিট কাটতে যাচ্ছে সেটার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। এইদিকে গুলুকে তো ধরে রাখা যাচ্ছে না, ও একটার পর একটা বায়না করেই যাচ্ছে, আর ওর ঘুমটাও প্রপার হয়নি, তাই ওর মুডটা পুরো খারাপ। এইদিকে আমরা হাওড়া স্টেশনে যতক্ষণটা ট্রেন আসছে না আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো ফাইনালি 8:30 নাগাদ আমরা একটা ট্রেন পেলাম। এইদিকে অন্যজনের রিজার্ভ সিটে আমরা বসে পড়েছি। তো দেখা যাক ট্রেনটা এবার কখন ছাড়ে, অপেক্ষায় রয়েছি। তো অনেকক্ষণের অপেক্ষার অবসান ঘটল, ফাইনালি ট্রেনটা ধীর গতিতে চলতে শুরু করেছে। এখনও আমরা জানি না আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে ঠিক কত টাইম লাগবে। তো যথেষ্ট ধীরে ধীরে ট্রেনটা চলছে, আর আমি পুরো প্রকৃতির মাঝখানে একটা আলাদা ফিল নিয়েই যাচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর জানতে থাকো আমি ঠিক কোথায় যাচ্ছি। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আমরা, তো জানি না কত করে পৌঁছাবো। আজকে ট্রেন প্রায় 2 ঘন্টার বেশি লেট ছিল। আমরা ভোর 4টে বেরিয়েছি, 5:30টার মধ্যে আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের 6:30টার মধ্যে ট্রেন ছিল, যেটা আমরা পেয়েছি 8:30টায়। তো 8:30টায় আমরা একটা অন্য ট্রেন পেয়েছি, তারপরে দিদি এসে ফাইন দিয়েছে। এখন আমরা যাচ্ছি। What about your experience? Very, very outstanding experience in my life. তো গাইস, ট্রেনের প্রায় কোনো খাবারই আমার ভালো লাগেনি। 80 টাকা দিয়ে আমরা এই 2টো ব্রেড আর একটা ডিম ভাজা কিনেছি, যেটাকে এই ট্রেনে বলা হয় ডিম টোস্ট। তো আমি তো কোনো ব্রেকফাস্টই করিনি। এইদিকে দিদি আর জিজু এই খাবার খাচ্ছে, আমি প্রকৃতির দৃশ্য দেখে আমার মন আর পেট দুটোই ভরাচ্ছি। তাই ভেবেছি কিছু ক্লিপস তোমাদের জন্যও নিয়ে নিই, যাতে পুরো এই জার্নিটা তোমরা আমার সাথেও এনজয় করো। তো চলো কিছু ক্লিপস দেখে নাও পুরো জার্নির। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে প্রায় 5 ঘন্টার জার্নি করে। পিছনের হোর্ডিং দেখে বুঝতেই পারছো আমরা চলে এসেছি ঘাটশিলা, যেটাকে মিনি পাহাড়ও বলা হয়। তো এখন আমরা যাচ্ছি হোটেলের সন্ধানে।
তো এই কড়া রোদে হোটেল খুঁজতে প্রায় অনেকই হ্যাপো হচ্ছে। তো এখন আমরা বসে পড়েছি একটা অটোতে, যেই অটোওয়ালা দাদা আমাদেরকে পুরো ঘাটশিলাটা ঘোরাবে। তো এটা প্রায় 2 দিনের একটা প্যাকেজ হয়ে গেছে। তো আমি চলে এসেছি রেডি হয়ে আমাদের হোটেলে। তোমাদেরকে একটু আমাদের হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। খুব ছোটোর মধ্যে রিজনেবল একটা ভালো হোটেল পাওয়া গেছে, যেটা ফ্যামিলি হোটেলও হয়। তার জানলা দিয়ে এরকম কিছু ভিউও দেখা যায়, আর এখানে খুবই আর্টিস্টিক ডিজাইন করা রাস্তাঘাট আছে। তো আজকে আমাদের ফার্স্ট ডে ঘাটশিলার। তো চলো ফার্স্ট ডে ঘাটশিলার এক্সপিরিয়েন্স কেমন হয় তোমরা দেখতে থাকো। সকাল সকাল আমরা কেউ ব্রেকফাস্ট করিনি, তাই অটোওয়ালা দাদা বলেছে আজকে আমাদেরকে একটা ইউনিক ব্রেকফাস্ট করাবে। শাল পাতায় মোড়া চিকেনের ছোট ছোট পিস করা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আরও বিভিন্ন রকম মিশ্রণ দিয়ে, লেবু দিয়ে একটা সুন্দর পোড়া চিকেন, যেটা এখানকার লোকরা ব্রেকফাস্ট হিসেবেও খায়। এছাড়া যখন ইচ্ছা তখন ট্রাই করতে পারে। তো এই মাসি নিজের হাতে এই শাল পাতায় মোড়া চিকেনটা পুড়িয়ে এইভাবে ছাড়িয়ে শাল পাতায় সাজিয়ে পরিবেশন করছে, যেটার দাম মাত্র 30 টাকা। আর আমি গাইস তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের এটা ভীষণ পছন্দ হবে। এর উপর একটা সুন্দর হাতে বানানো চাটনি দিয়ে লেবুর রস দিয়ে পরিবেশন করছে, যেটা খেতে অসম্ভব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরাও ঘাটশিলায় এলে এটা ট্রাই করতে ভুলো না। তাই সকাল থেকে কিছু খাইনি, তো এখানে এসে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। চিকেনের ছোট ছোট টুকরো করে শাল পাতার মধ্যে একটা ফ্রাই করে তার উপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা নতুন আইটেম, যেটা ঘাটশিলার একটা স্পেশালিটি বলতে পারো। তো এই শাল পাতায় মোড়া চিকেনটা ভীষণই ইউনিক লেগেছে আমার। ঠিক এইভাবেই ওরা প্রিপারেশন করে। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি নতুন নতুন স্পটে ঘুরতে। তো ফার্স্ট কোন স্পটে যাচ্ছি সেটার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। অবশেষে এতটা জার্নি করার পর আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব। আজকে আমাদের লাঞ্চে রয়েছে দেশি চিকেন, মানে দেশি মুরগির ঝোল, যেটা এক বাটির দাম 250 টাকা, যেতে আছে ছোট ছোট 4টে পিস। আর এটা খেতে যথেষ্ট ভালো, আর এখানকার জল ততটাই স্বচ্ছ। তোমরা এইটুকু ভিউ দেখেই বুঝতে পারছো আমাদের পুরো জার্নিটা কত সুন্দর হতে চলেছে। তো আমরা আমাদের ফার্স্ট স্পটে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের লাঞ্চ কমপ্লিট। তো তোমরা রাস্তার ভিউ দেখতে দেখতে আমার সাথে পুরো জার্নিটা চলো। কিছু পাহাড়ি লোকজনদের সাথে। তো এইভাবেই পাহাড়ের রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের ডেস্টিনেশন অবধি পৌঁছাতে হবে, যেখানে আমাদেরকে গাইড করবে এখানেরই একজন স্থানীয় মাসি। তো এই মাসির হাত ধরেই আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন অবধি পৌঁছাবো। চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ শুধু জঙ্গল আর জঙ্গল, চারিদিকে সবুজ জঙ্গল আর সোনালি রোদের আলো। হ্যাঁ, আজকের দিনটা আর 5টা দিনের থেকে একটু আলাদা। তো এইভাবেই আমরা হেঁটে চলেছি। কিন্তু যদি বলো রাস্তার কথা, তবে রাস্তা কিন্তু খুব একটা ইজি ছিল না। চারিদিকে বড় বড় পাথরের কণা, এই পাথরগুলো পেরিয়ে আমাদের ডেস্টিনেশন অবধি পৌঁছানো খুবই রিস্ক ছিল, তবুও আমরা হেঁটে চলেছি। তো ফাইনালি আমরা পৌঁছে যাচ্ছি আমাদের ফার্স্ট ভিউ। তো আমরা এখন হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন
ধারাগিরি ফলস, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ঝর্ণার জল খুবই অল্প পড়ছে কারণ অতিরিক্ত গরম ছিল। এটা আমরা যদি বর্ষাকালে আসতাম তাহলে এর ফ্লোটা অনেকই বেশি ছিল। ইভেন আমি তো প্রায় 2 বার পড়েও গেছি এই পাথরের ওপর। তো এইদিকে আমরা 4 জন, ধারাগিরি ফলস আমাদের কভার হয়েই গেছে। তোমরা দেখতে পাচ্ছ কিরকম চুইয়ে চুইয়ে জল পড়ছে আর পুরো ভিউটা দেখো। আর এখানেই পরিবেশ দূষণ স্টার্ট। তো আমি এই বোতলটা ফেলে দিলাম কারণ এটা এই স্বচ্ছ জলটাকে নষ্ট করছে। তো এই পাহাড়ের অ্যাম্বিয়েন্সটা তো আমার অসাধারণ লেগেছে কারণ আমার লাইফে প্রথম পাহাড় ভ্রমণ। তো এই ছোট্ট পাহাড় থেকেই একদিন অনেক অনেক বড় উচ্চতার পাহাড় আমি দেখব আশা করি। তো ফার্স্ট ভিউটা তো আমার খুবই ভালো লেগেছে। তো এখন আমরা অনেক ফটো ভিডিওস নিয়ে চলে যাব সেকেন্ড স্পটে, কিন্তু এখানকার নেটওয়ার্ক কানেকশন এতই খারাপ যে আমি একটা ভালো রিলসও করতে পারিনি। তো এই দেখো তোমরা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর ভিউটা এত সুন্দর যে এখান থেকে ছেড়ে আমার কোথাও যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে আরও ঘুরতে হবে। তো চলো তোমাদেরকে কিছু ভিউ দেখাতে থাকি আর নেক্সট ডেস্টিনেশন অবধি আমার সঙ্গে থেকো। তো নেক্সট ডেস্টিনেশন পৌঁছাতে না পৌঁছাতে এত গরম লেগেছে যে একটা আইসক্রিম খেয়ে নিলাম। এরপরেই চলে এলাম এত সুন্দর একটা ভিউ যে আলোই চলে গেল, তাই আমরা সবাই হোটেলে ফিরে এলাম। এইদিকে সবাই এতটাই টায়ার্ড হয়ে পড়েছে যে সবাই নাক ডেকে ঘুমাচ্ছে আর আমি এদেরকে পাহারা দিচ্ছি। তো পরের দিন আমি রেডি হয়ে গেলাম নেক্সট ট্যুরের জন্যে। এরপরে আমরা কোন কোন স্পটে যাচ্ছি আর কোথায় কোথায় কি করছি তার জন্য ব্লগটা দেখতে থাকো। এরপরে আমি তোমাদেরকে আরও কিছু ভিউ দেখাবো। সব লাগেজ ব্যাগ সব কিছু ক্যারি করে অটোতে বসে পুরোটা ঘুরবো, কারণ এখানে অটোই হচ্ছে ট্যুর গাইডস। এই অটো করেই আমরা পুরো ঘাটশিলা ঘুরবো। এটা আমাদের 2 দিনের প্যাকেজ ছিল যেটা অলমোস্ট ওভার হয়ে গেছে, তাই সেকেন্ড ডে ব্রেকফাস্টটা সেরে নিলাম লুচি তরকারি দিয়ে, যেটা বাঙালির ইমোশনস। তো এখানের খাবার নিয়ে কোনো কথা হবে না, খাবার অল ওভার খুব ভালো। আর এই হলো ঘাটশিলা সূর্য মন্দির, যেটা আমার খুবই পছন্দের, খুবই ভালো লেগেছে। আর এর পাশেই সুন্দর একটা নদী আছে যেটার জল খুবই স্বচ্ছ। এরপরে আমরা বসে পড়েছি অটোতে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব বলে। তো চলো আমাদের সঙ্গে থাকো। এখন আমরা চলে এসেছি ঘাটশিলার রামকৃষ্ণ মিশনে। এই হচ্ছেন আমাদের প্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। এরপরে রামকৃষ্ণ মিশন পুরো ঘোরা হয়ে গেলে আমরা চলে গেছি আমাদের নেক্সট স্পটে, যেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জ, যেটা খুবই সুন্দর এবং সাধারণ একটা জায়গা। একটা মানুষ যে এতটা সাধারণ জীবনযাপন করতে পারে সেটা এই জায়গায় না এলে আমি জানতেই পারতাম না। এই হচ্ছে না আমাদের সকলের প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। এখানে তিনি পড়াতেন, এটা তার পাঠশালা। তো এইভাবে আমরা পুরো বাড়িটা ঘুরলাম। খুবই বড় একটা জায়গা নিয়ে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আর স্বচক্ষে এই কাঠের গরুর গাড়ি চালানোটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল, সেই সহজ পাঠের কথা মনে পড়ে গেছে। তো গরুর গাড়ি দেখতে দেখতে বাঁশের গুঁতো খেতে খেতে আমি উঠে পড়লাম অটোতে, কারণ এখানকার রাস্তা খুবই রিস্ক। আর এই যেতে যেতে এই ভিউটা দেখে আমি না দাঁড়িয়ে পারলাম না, তাই এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো আর ভিডিও ক্লিক করে নিলাম। এই হচ্ছে ঘাটশিলার সুবর্ণরেখা নদী। তো এখানে দাঁড়িয়ে বেশ ভালোই একটা অ্যাম্বিয়েন্স পেয়েছি আমি। আর পিছনে ভিউটাও তোমরা দেখো। এখানকার যে ট্যুরিস্ট দাদা ছিল সে বলছিল বর্ষাকালে এখানে জল নাকি ওভারফ্লো হয়। তো বর্ষাকালে আসতে পারিনি, আনএক্সপেক্টেডলি গরমকালে এসেছি, তাই জলটা অতটা দেখতে পারিনি। তো এটা হচ্ছে রিজার্ভার সাইট ঘাটশিলার, যেটার অ্যাম্বিয়েন্স আমার সেরা লেগেছে, এক কথায় সেরা। এটা যতটা রিস্ক ছিল ততটাই সুন্দর অ্যাম্বিয়েন্স আর ততটাই দারুণ। এখানকার সাধারণ মানুষরা নিজের হাতে এইভাবে মাটির ঘরে ডিজাইন করে কাজ বিভিন্ন কালার দিয়ে। এখন আমরা যাচ্ছি বাবা মহাদেবের মন্দির সিদ্ধেশ্বরী। কত মিটার? 658। এখন আমরা 658 কিলোমিটার চড়ে যাব বাবা সিদ্ধেশ্বরী মহাদেবের কাছে। আমি হাতে 2টো কস্টিউম নিয়ে নিয়েছি, পাহাড়ে উঠে চেঞ্জ হবে। আর মহাদেব
ফাইনাল আমরা বাবা মহাদেবের কাছে পৌঁছে গেছি। এত গরম দেখতেই পাচ্ছ, তার মধ্যে জল তেষ্টা পাচ্ছে, এবড়ো খেবড়ো রাস্তা, আর ভিউটা দেখো কত ডিপ, পিছনে পাহাড়, এইখানে মন্দির, ওই যে মন্দির দেখতে পাচ্ছ। গরমে অবস্থা খারাপ। তো চলো মন্দিরের কাছে যাই। তো চলে এসছি মন্দিরে, সবাই বলো হর হর মহাদেব। তো দিদি এসে মাত্রই বসে পড়েছে পুজোয়, আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই চারিদিকের ভিউটা, যেখানে আছে শুধু পাহাড় আর পাহাড়, আর চারিদিকে গভীর জঙ্গল, আর এর নিচেই আছে খাদ, যেখানে আদিবাসী সাঁওতাল বন্ধুরা বাস করে। তো গুলু আর দিদি মিলে পুজো করছে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি কারণ আমার শরীরটা ভালো ছিল না। তো আমি এইদিকে ভিউটা এনজয় করছি, কারণ আমি জানি মহাদেব আমার সাথে সব সময় আছে। গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো মাথায় টিকা, বিভৎস গরম এখানে। তোমরা পাহাড়ের ভিউটা দেখে নাও, পিছনে পাহাড়, এদিকে বাবা মহাদেব, আর এখানে তোমাদের প্রিয় আমি। তো খুবই সুন্দর একটা জার্নি, একটু উঠতে কষ্ট হয়েছে, কিন্তু আদারওয়াইজ জার্নিটা পুরো ভালো। তো গাইস ঘাটশিলার খাবারের এতই দাম যে একটা সাধারণ হোটেল থেকে একটা ভেজ থালি অর্ডার নিয়ে নিলাম। তার সাথে যে যেটা প্রেফার করে, চিকেন, এগ, ফিশ, সে সেটা নিয়ে নিল। তো এখানের খাবারটা আমি তোমাদেরকে 100 আউট অফ 100 দিতে পারি। এত ভালো লেগেছে আমার এই খাবারটা, একদম ঘরোয়া। 90 টাকা করে প্লেট নিয়েছে, আর এই ডাবল এগ সাথে ফিশ, যে চিকেন প্রেফার করবে চিকেন ইনস্ট্যান্ট ওরা বানিয়ে দিচ্ছে। তো আমার এখানের খাবারকে আমি ফুললি স্যাটিসফাইড, কারণ আমার পেটও ভরেছে, মনও ভরেছে, আর এতটা জার্নি করে এসে আমার খুবই ভালো লেগেছে। তো এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম আর একটা ডেস্টিনেশনে। এখানে এসে মাত্রই দিদি কেনাকাটি স্টার্ট করে দিয়েছে। এখানে খুবই সুন্দর হাতের তৈরি কিছু জিনিস আছে, হয়তো এটা আমরা সাউথেও কিছু কিছু জিনিস পেয়ে যাব, কিন্তু পাহাড় জঙ্গলের পাশ থেকে এই রকম ছোট ছোট কিছু উপহার কিনে নিজের প্রিয় মানুষদেরকে গিফট করার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে। এরপরে সব কেনাকাটি হয়ে গেলে আমরা পাহাড়ের দিকে উঠতে স্টার্ট করেছি। সবে খেয়ে দিয়ে উঠেছি, উঠে আবার পাহাড়ে ওঠা খুবই কষ্ট, কিন্তু আমাদের এটাই লাস্ট স্পট বলতে পারো। এরপর রিকোয়েস্ট করে দাদাকে আরেকটা স্পট ঘোরাতে বলেছি। তো এখন আমরা খুব কষ্ট করে পাহাড়ে উঠছি সাঁওতাল ডান্স দেখব বলে, কিন্তু সম্ভবত আমরা যা বুঝতে পারলাম এই নাচটা হবে রাত 9টায়, কিন্তু আজকেই আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তাই আমরা এসে দেখলাম ওরা প্রিপারেশন নিচ্ছে রাতের জন্য। ওরা এইভাবে মাটির হাঁড়িতে নিজেদের খাবার বানাচ্ছে, গান বাজনা করবে বলে ঢোল মাদল সব রেডি করেছে, কিন্তু সম্ভবত আমরা নাচটা দেখে যেতে পারবো না, কারণ নাচটা হচ্ছে রাত্রেবেলায়। তো এইদিকে গুলু ঢোল বাজাতে স্টার্ট করে দিয়েছে, পুরো সাঁওতাল দলে ও নাম লিখিয়ে দিয়েছে। এই হলো আ বিউটি অফ সুবর্ণরেখা রিভার, যেখানে খুব সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে। এক কথায় যাকে বলা হয় আ হিডেন গেম অফ ঝাড়খণ্ড। তো আমাদের সব থেকে বেস্ট একদম লাস্ট স্পট ছিল রাতমোহনা, যেটা দেখে আমরা বাড়ির দিকে ফেরার জন্য রওনা দিচ্ছি। তো এখন আমরা চলে এসেছি ট্রেন থেকে নেমে হাওড়াতে আবার। তো এবার হাওড়া থেকে একটা ট্রাভেল করে আমরা বাড়ি পৌঁছাবো। এইদিকে গুলু প্রায় ক্লান্ত হয়ে গেছে। তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।